নমস্কার। অনেক রাতেই লাইভে এলাম। মানে লাইভে আসতে বাধ্য হলাম এক প্রকার বলতে পারেন। আপনারা ভালো করেই জানেন, চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগের অ্যাপ্লিকেশন প্রায় 52,000 টপকে গেছে। অনেকেই বিশ্বাসই করতে পারছেন না যে এত অ্যাপ্লিকেশন হলো কি করে। অনেকেই অবাক হয়ে যাচ্ছে যে এত অ্যাপ্লিকেশন কি করে হলো। এটা হওয়াটাও স্বাভাবিক, কারণ 2022 সালের টেট হয়েছিল। সেই টেটে প্রথমত যেটা বলবো, যে সেই টেটে 2017 সালের অনেক টেট উত্তীর্ণরা আবার 22-এ পরীক্ষা দিয়েছিল, অনেক ক্যান্ডিডেট। তো সেই 22-এর ক্যান্ডিডেট কিন্তু এই 17 সালের ক্যান্ডিডেট, যারা টেট উত্তীর্ণ ক্যান্ডিডেট যারা 22-এ এক্সাম দিয়েছিল, তারা কিন্তু প্রত্যেকেই আবার 22 সালে পাশ করেছিল। তারা ম্যাক্সিমাম জন কিন্তু অলরেডি শিক্ষকতার পেশায় যুক্ত হয়ে গেছেন। তারা কিন্তু হিসেব মতো প্রত্যেকেই শিক্ষকের পেশায় যুক্ত হয়ে গেছেন, শিক্ষকতার পেশায়। সেখানে অনেক 2017 ক্যান্ডিডেট তারা 22-এ টেট পাস করেছে, কিন্তু এই রিক্রুটমেন্টে হয়তো অংশগ্রহণ করছেন না। এদিকে দীর্ঘ 10 বছর পর আপনারা জানেন ভালো করে, দীর্ঘ 10 বছর পর কলকাতা হাইকোর্টের অর্ডারে আপার প্রাইমারির যে প্যানেল আগে বাতিল হয়েছিল, সেই প্যানেল তো আবার নতুন করে বের হয়েছে। তো সেই প্যানেল থেকে প্রায় কিছু না হোক কিন্তু 5-6 হাজার কিন্তু ওখানে যারা প্রাইমারি টেট উত্তীর্ণ, তারা কিন্তু আপার প্রাইমারিতে যুক্ত, মানে শিক্ষকতার পেশায় যুক্ত হয়ে গেছেন। তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করছেন না, একেবারে করছেন না, করার কথাও না। কিন্তু এত মানে এত কম্পিটিশন বা এত অ্যাপ্লিকেশন হলো কি করে, প্রশ্নটা এইখানে। আপনারা প্রত্যেকেই, আমরা পড়াশুনো করছি, প্রত্যেকেই ইন্টারভিউয়ে যাওয়ার জন্য তৈরি, প্রত্যেকেই কোন ড্রেসটা পরবো, কোন পোশাক পরবো, কিভাবে যাব, কোথায় থাকবো একদিন আগে, সব কিন্তু ভাবনার মধ্যে আছে আমাদের। মানে প্রত্যেকেই ভাবছি, কিন্তু অনেকেই, কিন্তু আবার এক শ্রেণী অনেকে আছে ভেবে কুল পাচ্ছি না যে কি করে এই এত কম্পিটিশনের মধ্যে কি করে নিজের জায়গাটা, কি করে নিজের স্বপ্নটা পূরণ করব। আজকে আপনারা জানেন 2014 টেট, 2016 রিক্রুটমেন্ট, 16 রিক্রুটমেন্ট থেকে অনেকেই কিন্তু কর্মরত শিক্ষকরা অনেকেই কিন্তু নতুনভাবে এনওসি পাচ্ছেন না, যেটুকু আমি শুনলাম ডিআই বা এসআই অফিস থেকে। তো তারা নতুনভাবে কিন্তু অংশগ্রহণ করার চেষ্টা করছেন। এছাড়াও যে করোনা আবহে 16,500 রিক্রুটমেন্ট হয়েছিল, আপনারা অনেকেই জানেন না। 17 টেটের তাদেরকে না নিয়ে কি হয়েছিল, 16,500 হঠাৎ করে ওই 14 টেট থেকে 16,500 নিয়োগ হয়েছিল, যেখানে বিএডরাও যুক্ত হতে পেরেছিল। তো সেইখানে তারা কিন্তু অনেকেই দূর দূর পোস্টিং আছে, তারাও কিন্তু চাইছে বাড়ির কাছে আসতে। এনওসি দিক বা না দিক, অনেকেই কিন্তু নিজের রিক্সে কিন্তু অনেকেই ফর্ম ফিল আপ মানে করছেন ফ্রেশভাবে রিক্রুটমেন্টে আসার জন্য। একটা বেকারত্বের স্বপ্ন, একটা ভ্যাকান্সি, একটা পরিবারের মুখে অন্ন যোগাবে, একটা ডিপ্রেশন, একটা মানে একটা অবসাদগ্রস্ত এক যুবকের স্বপ্ন পূরণ হবে, একটা ভ্যাকান্সি। সেই ভ্যাকান্সি যারা কর্মরত, যারা কিছু না কিছু করছে, তারা সেই ভ্যাকান্সিটা কিন্তু আটকানোর চেষ্টা করছে বাড়ির কাছে আসার জন্য বা তাদের কোনো সুবিধার জন্য। প্রত্যেকেই, শুধু বাড়ির কাছে না, অন্যান্য অনেক কারণ থাকতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকে ফ্রেশভাবে রিক্রুটমেন্টে আসে, ইন সার্ভিস হিসেবে নয়। এনওসি না দিলেও, অনেকে অ্যাপ্লিকেশন করছে। একটা বেকারত্বের স্বপ্ন, একটা ভ্যাকান্সি কমছে তাতে। আর তার দিকে কি হচ্ছে, যে কর্মরত শিক্ষকরা তার চাকরি ছেড়ে নতুনভাবে অংশগ্রহণ করছে, সেখানে একটা ভ্যাকান্সি কিন্তু পড়ে থাকছে, আদৌ কিছু কিন্তু বেকারত্বের কাজে লাগছে না। প্রশ্নটা এইখানে, একটা বেকারত্বের একটা স্বপ্ন, একটা পরিবার, একটা স্কুল, এটা বাঁচবে। সেই ভ্যাকান্সি কিন্তু নতুনরা যারা কর্মরত, তারা কিন্তু অংশগ্রহণ করবে। তো পার্সোনালি তো আমরা কেউ বিরোধী নয়, কিন্তু আইনি পথে আমরা কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের যে গ্রাউন্ড আমরা তুলে ধরবো। আমরা মহামান্য আদালতের কাছে আমাদের গ্রাউন্ড আমরা তুলে ধরবো। আমাদের গ্রাউন্ডের ভিত্তিতে আমরা চেষ্টা করব। জানি না কি হবে, শুধুমাত্র ডিএলএড টেট উত্তীর্ণ যারা আছে
প্রত্যেকের বলবো যে ফান্ডিং দিন, কারণ আইনি পথে লড়ার জন্য যথেষ্ট ফান্ডিং নেই। আপনারা জানেন যে ফান্ডিং আগে নেওয়া হয়েছিল, যে সেখানে সুপ্রিম কোর্টে প্রায় বেশ কয়েকবার হেয়ারিং হয়েছে সুপ্রিম কোর্টের মতো জায়গায়, সিনিয়র অ্যাডভোকেট দিয়ে 16,000 এই সিনিয়র অ্যাডভোকেট দিয়ে ম্যাট 1594 2014 প্রশ্নভুল মামলা থেকে যাতে অংশগ্রহণ না করতে পারে, প্রায় 1 লক্ষ টেট পাস যুক্ত হতে পারে এই 6 থেকে। আমরা আমাদের জায়গা থেকে লড়াই দিয়েছি, আবার সামনে হেয়ারিং আছে, সেখানেও দিতে হবে। এর গত দিনেও দিয়েছি, সামনের দিনেও দিতে হবে। আরাম তো একটা দুটো হেয়ারিং আমাদের করতেই হবে, সেখান থেকে 1 লক্ষ পাস করতে পারে। আপনারা এখন নিউজ নেই বলে বুঝতে পারছেন না। নিউজে চলে এলে যে 2014 টেট থেকে 6 প্রশ্নভুল মামলায় 1 লক্ষ পাস করছে, তখন নিজের জায়গাটা ধরে রাখতে পারবেন তো? তার জন্য কিন্তু ফান্ডিং প্রয়োজন। এখন বর্তমানে আমরা কর্মরত শিক্ষক যারা অংশগ্রহণ করছে, আমাদের যে গ্রাউন্ড দিয়ে আমরা চেষ্টা করতে পারি, কিন্তু আমরা যেহেতু বেকার, আমাদের কাছে তো যথেষ্ট ফান্ড নেই, যথেষ্ট অর্থ নেই। একটা হাইকোর্টে মামলা করতে গেলেও তো, একটা ভালো অ্যাডভোকেট রাখতে গেলেও তো যথেষ্ট খরচ রয়েছে। আপনারা এটা বুঝতে চাইছেন না। অনেকে কোন ড্রেস কোড পরবো, কোন বুট জুতোটা পরে যাব, তারপর একবার অফলাইনে পড়ছি, আবার অনলাইনে কোনো কোর্স কিনছি কোনো স্যারের কাছ থেকে, কোচিং সেন্টারে গিয়ে ভিড় করছি, সেলফ স্টাডি বাদ দিয়ে সারাদিন কোচিং সেন্টারে ইউটিউব নিয়ে পড়ে আছি। আর এক শ্রেণী আমরা যারা সারাদিনই প্রত্যেকটা দিন সকালে বের হচ্ছে, রাতে বাড়ি ফিরছে। আমরাও যাচ্ছি, আমরাও কিন্তু কোন ড্রেস পরবো কি পরবো এখন ঠিক হয়নি। আমরা অনেকেই কোচিং নেয়নি, সেলফ স্টাডি করছি যেটুকু সময় পাচ্ছি। তো সেই জায়গা থেকে যারা নিজের জন্য পড়ছেন ঠিকই আছে, কিন্তু কম্পিটিশান যে হারে বাড়ছে প্রায় 60,000-এর কাছাকাছি হবে। আপনার স্বপ্ন পূরণ হবে তো? নিজের কাছে প্রশ্ন করুন তো। যদি ইন সার্ভিসে বসতে পারে, চেষ্টা তো করতে পারি। একেবারে ছেড়ে দিলে তো ওইভাবে গঙ্গার জল যেমন জোয়ার হয়, সেরকম জোয়ারের মতো ঢুকবে। কেউ আপনার জায়গাটা কিন্তু তৈরি করে দেবে না। ইন সার্ভিস নিয়ে কিন্তু পদক্ষেপ অলরেডি নিয়েছি, পরিষ্কারভাবে বলছি। এবার কিন্তু মেনশন করে হিয়ারিংটা করাবো। আমরা বলেছিলাম যে এই নোটিফিকেশান চলে এলো, আমাদের কাজটা কিন্তু শুরু হলো। এখন আমরা প্রসেসে আছি, চলতি শিক্ষক নিয়োগের প্রসেসে আছি। এখন কিন্তু মামলা কিন্তু নতুন মামলা হচ্ছে, তবে কোনো মামলা রিক্রুটমেন্ট আটকে যাবে এমন কোনো মামলা কিন্তু আমরা করছি না। আমাদের যাতে কম্পিটিশান না বাড়ে সেই চেষ্টাই করে যাচ্ছি। আপনারা যারা আছেন, ফান্ডিং করেছেন অন্যান্য কেসে, ইন সার্ভিস জন্য আলাদা করে দিন। যারা ইন সার্ভিস তারাও তো লড়বে, তাদের তো কোনো ফান্ডের অভাব নেই, তারা চাকরি করে প্রত্যেকেই। কিন্তু আমরা বেকারত্ব, আমাদের কাছে 200-400 টাকা অনেক বেশি। লড়াইটা করুন, একদিন স্কুলে গিয়ে বলতে পারবেন যে এই পদক্ষেপটা, এই ঐক্যমঞ্চ বা এই 2022 সালে টেট উত্তীর্ণ কয়েকটা ছেলের পদক্ষেপের জন্য আজকে চাকরিটা হয়েছে। স্কুলে বসে আলোচনা করতে পারবেন। ভোটের আগে হয়তো নিয়োগ হবে। অনেক এবারে টেবিল সংখ্যা বাড়ছে প্রাইমারি পর্ষদে। আমরা কেউই সেভ নেই, আমি নিজেও সেভ নেই। এমনি পুরনো একাডেমিক, তার উপর নিজেও সেভ নেই। টেনশনের মধ্যে প্রত্যেকটা দিন কাটছে। ফোন তার মধ্যে তো সারাদিন। হ্যাঁ, 2022 সালের টেট উত্তীর্ণ প্রত্যেকে, আমাদের অন্যান্য গ্রুপ যারা আছে তারা যে মামলায় পার্টি হচ্ছে, আমরা 22-এ অনেক ছোটোখাটো গ্রুপ আছে, তো আমরাও সেই মামলায় হচ্ছি না। কিন্তু আমাদের প্রত্যেকের লক্ষ্য একটা, প্রত্যেকে আলোচনা সাপেক্ষ সব কিছু এগোতে হচ্ছে। যারই মামলা রায় হোক না কেন, 22-এর ডিএলএড 22-এর স্বার্থে রায় হোক, আমাদের দাবি এটা। কোনো এখানে আজকে কোনো আমাদের কেউ বিরোধী নয়। আমাদের বিরোধী কারা? যারা চাকরি করছে কিন্তু আবার নতুনভাবে অংশগ্রহণ করছে, যারা পরে ডিএলএড করেছে, যারা অবৈধভাবে যারা ডিগ্রি অর্জন করেছে। বৈধ ডিএলএড এনআইএস হোক, তারাও এনআইএস আসুক, কোনো অসুবিধা নেই। এনআইএস নিয়ে তো বিরোধিতা নেই, সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাই। কিন্তু ইন সার্ভিসকে কিন্তু আটকানোর জন্য চেষ্টা করতে হবে। এবার মহামান্য আদালত যে রায় দেবে সেটা হবে। তার জন্য ফান্ডিং প্রয়োজন। যারা আছেন সাধ্যমতো দিন। লড়তে গেলে কিন্তু ফান্ডিং, অর্থ প্রয়োজন হয়। আর যদি সেই অর্থ না থাকে, সেইভাবে সেই পর্যায়ের কিন্তু অ্যাডভোকেট আমরা দাঁড় করাতে পারবো না। ইন সার্ভিসে যতটা লড়তে পারবে যারা কর্মরত আছে, আমরা কি পারবো? অনেকেই দেখেছেন এই সময়ে, সব মানুষ কিন্তু সমান হয় না। অনেক
টিচাররা যারা 2017 টেট বা 2014 অনেকে আছে, যারা গত 2022 রিক্রুটমেন্টে যারা চাকরি করছেন, আমি কুর্নিশ জানাই তাদেরকে যে তারা পরিষ্কারভাবে জানিয়েছে যে একটা বেকারত্বের ভ্যাকান্সি, একটা বেকারত্বের স্বপ্ন, একটা পরিবারের স্বপ্ন আমরা নষ্ট করব না। আমরা যেহেতু চাকরি করছি দূরে হলেও এই চাকরি থেকে আমরা কোথাও যাব না। নতুনদের ভ্যাকান্সি কাটতে আমরা কোনোভাবেই আমরা চলতি নিয়োগে অংশগ্রহণ করব না। অনেকেই কিন্তু ফেসবুকে এরকম দিয়েছে, আমাকে পার্সোনালি অনেক স্যারেরা কিন্তু এটা হেল্প করেন, অনেক স্যারেরা ফোন করেন। কিছুক্ষণ আগেও একজন স্যার ফোন করলেন যে ভাই তোমাদের কষ্ট দেখছি, তোমরা বেরিয়ে যাও, কিন্তু ইন সার্ভিসটা কিন্তু আসলে কিন্তু অনেকটাই কম্পিটিশন বাড়বে, নতুনরা কিন্তু মানে অনেক বঞ্চিত হবে। তোমরা বেকার দীর্ঘ 2018 সাল থেকে অপেক্ষা করে করে 2022 11 ডিসেম্বর পরীক্ষা দিয়েছো, আর 11 ডিসেম্বর পর 2023 সালের 10 ফেব্রুয়ারি রেজাল্ট বেরোলো, আর সেই 10 ফেব্রুয়ারি 2023 আর আজকে ডিসেম্বর মাস 2025, সেইখান থেকে আমরা অপেক্ষায় আছি একটা নিয়োগের জন্য। নিয়োগ পেয়েছি কিন্তু ভ্যাকান্সি নেই। তার অপর কি হচ্ছে, সেই অল্প মানে 13,400 ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিতে আবার কর্মরত শিক্ষকরা যুক্ত হচ্ছে। অবাক হয়ে যায় মাঝে মাঝে, কি বিচিত্র এই দেশ। একটা বেকারত্বের একটা মানে ভ্যাকেন্সি আমাদের কাছে যে কত মূল্য, আমাদের বাড়ির সবাই, আমার বাড়ি বলুন আর প্রত্যেকেরই বাড়ি, যারা টেট উত্তীর্ণ হয়ে আছেন, ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন, প্রত্যেকেরই বাড়ি কিন্তু বাবা মা আত্মীয় পরিজন ভাবছে যে হয়তো চাকরিটা এবার হয়ে যাবে। কারণ ইন্টারভিউ দেওয়া মানে ডিএলএড প্রশিক্ষণ হলো, টেট পাস করলে এবার ইন্টারভিউ দেবে, মানে চাকরিটা এবার হয়ে যাচ্ছে, প্রত্যেকেই ভাবছে। কিন্তু আপনি আমি যারা বুঝতে পারছি, তারা বুঝতে পারছি যে কম্পিটিশনটা কত কঠিন হতে চলেছে। সেই জায়গাটা ইন সার্ভিসকে আটকাতে হবে। রাগ দেশ, রাগ অভিমান সব ভুলে অবশ্যই ফান্ডিং করুন। ইন সার্ভিস একমাত্র আমরাই অলরেডি মামলা করেছি, সামনের দিনে হিয়ারিং হবে, মেনশন করে হিয়ারিং করব খুব দ্রুত। পর্ষদ নিজে থেকে এগিয়ে আসবে না, পর্ষদ নিজে থেকে ইন সার্ভিসদের আটকাতে এগিয়ে আসবে না। আমাদেরকে বলা হচ্ছে যে আমরা ভেরিফিকেশন করব, ভেরিফিকেশন করে কি আটকানো সম্ভব? 2014-17 নিয়ে 2022 রিক্রুটমেন্টে ইন সার্ভিস নেই, তার মধ্যে ভেরিফিকেশন করে কি সম্ভব? সবাই তো ফ্রেশ হিসাবে ইন্টারভিউ আসছে, কেউই এনওসি দিচ্ছে না আর এনওসি নিচ্ছেও না। তারা কেউ সার্ভিস লিভিং মানে কন্টিনিউয়াস অবস্থায় কেউ পরীক্ষা দেবে না, সব ফ্রেশার হিসেবে দিচ্ছে। সেই জায়গাটা মামলা করব, রায় বের করব। পরবর্তীকালে যদি রায়টা আমাদের সাপোর্টে আসে, মহামান্য বিচারক যদি আমাদের বিষয়টা ভাবেন, সামনের দিনে যারা ইন সার্ভিস ফর্ম ফিল আপ করছে অনেকেই সমস্যায় পড়বে, সেটা সামনে কথা বলবে, বিচারক যেটা বলবে সেটা আমরা মাথায় পেতে নেব। কিন্তু আমি যেটা বলছিলাম মেনলি, প্রত্যেকেই কথা, যারা টেট উত্তীর্ণ ডিএলএড যারা আছে, প্রত্যেকেই ভাববেন না ইন সার্ভিসটা একটা বড় হাই ভোল্টেজ মামলা। অলরেডি ফাইলিং করেছি, কেউ এগিয়ে আসবে না, পর্ষদও এগিয়ে আসবে না কমানোর জন্য। যত ফর্ম ফিল আপ হচ্ছে এখন ভালো। এটুকু এই রাতে লাইভটা করলাম এই কারণে, কারণ এখন একটা আপডেট পেলাম যেখানে ফর্ম ফিল আপ অনেকে বিশ্বাস করতে চাইছিল না। আমি বলেছিলাম 49,000, এই 50,000-এর কাছাকাছি হবে, আমি পোস্টও করেছিলাম, সেখানে অনেকে ওটা মানতে চায়নি। তারা এখন দেখে নিন এটা জিনিসটা, এটা আরও হবে, 60 না পৌঁছালেও প্রায় তার কাছাকাছি চলে যাবে। তবে এতটা আশা করিনি, কারণ 2022 আগে লাইভের প্রথমেও বলেছি যে 2022 রিক্রুটমেন্টে মানে যারা 2017 টেট যারা ছিল, তারা 2022 টেট কোয়ালিফাই, প্রত্যেকেই কোয়ালিফাই করেছে যারা বসেছে। 17 প্রশ্ন অনেক টাফ ছিল, সেখানে 22 প্রশ্ন অনেকটাই সোজা। তো যেখানে যারা বসেছিল প্রত্যেকে টেট কোয়ালিফাই হয়েছে, তারা তো নতুন নিয়োগে সবাই অংশগ্রহণ করছে না, কেউ কেউ করছে 2017 থেকে, সবাই নয়। তো সেই জায়গাটা আইনি পথে আমাদের চেষ্টা করতে হবে, একদম কথা বলছে শেষ বিন্দু, শেষ চেষ্টা করবে পুরো একেবারে। প্রত্যেক দিন কিন্তু আমাদের কেউ না কেউ, মোহিত প্রত্যেক দিনই যাচ্ছে, আজকেও মোহিত পার্থ গেছে। কি কারণে বলুন তো? পড়াশুনো নেই, অনেকেই তো তৈরি হয়ে গেছে, জামা প্যান্ট রেডি করে, জামা প্যান্ট টেলার্সের দোকান থেকে মানে ইয়ে করে নিয়ে, বুট জুতো কিনে সব 1-2 বার করে পরে সব প্র্যাকটিস হচ্ছে। কিন্তু সেই জায়গায় যারা আইনি পথে লড়াই করছে কিসের স্বার্থে বলুন? আজকে এই লাইভটা দেখে যারা ফান্ডিং দেননি, যেই গরিবই হোক না কেন, ফান্ডিং দিন। 200-500 দিলে সেটা বিফলে যাবে না, লড়াইটা কিন্তু দেব শেষ পর্যন্ত, চেষ্টার কোনো ত্রুটি থাকবে না, এটা বলে দিলাম। সে যে দলই হোক না কেন, আজকে আমরা পরে যারা প্রশিক্ষণ নিয়েছে, যারা অবৈধভাবে প্রশিক্ষণ নিয়েছে, যারা
কর্মরত শিক্ষক আমরা লড়াইটা দেব। এই বলে এই ছোট্ট লাইভ দীর্ঘায়িত করব না। দীর্ঘায়িত লাইভ করলে লাইভের গুরুত্বটা নষ্ট হয়ে যায়। প্রত্যেকে ভালো থাকবেন। নতুন করে ফান্ড দিন। এই 200 100 এইসব ফান্ড দিলে এই ফান্ড শুধু গ্রুপ ভর্তি হচ্ছে। বাস্তবিকই আপনারা যখন সবাই পড়াশুনো করছেন তখন এক শ্রেণী সেই গ্রুপে অনেকে অ্যাড করছে, সেই গ্রুপে কারা কত ফান্ডিং করছে সেগুলো গুছিয়ে গুছিয়ে লিখছে, কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। তার মধ্যে পড়াশুনো, এটা প্রত্যেকে একটু বুঝবেন নিজের জায়গা থেকে। আর বিশেষ কিছু বলার নেই। যারা একভাবে পড়ছেন, বন্ধু বান্ধব যারা আছে আপনাদের গ্রুপে নেই, তাদেরকেও একটু জানান দিন যে এইরকম ইন সার্ভিসরা ঢুকছে। প্রায় 60,000-এর কাছাকাছি ফর্ম ফিল আপ হতে চলেছে। তো কম্পিটিশান নিজের চাকরিটা হবে তো? এই প্রশ্নটা করুন। এটা বুঝতে পারছেন না। আজকের যদি পদক্ষেপ নিয়ে আগামী দিনের স্বপ্ন পূরণ হবে। ভোটের আগে নিয়োগ হবে, এটা মাথায় রাখবেন। আর নিয়োগ হতে হবে, এতদিনের বঞ্চনা। ভোটের আগে নিয়োগ হবে, আর টেবিল সংখ্যা বাড়বে, দ্রুত কিন্তু ইন্টারভিউ হবে। কিন্তু এই সবাই চেষ্টা করবে দ্রুত ইন্টারভিউ লিস্ট বের করার ক্ষেত্রে, পর্ষদ চাইবে। কিন্তু আমরা এত কম্পিটিশানে কার হলো না এটা দেখব না। আর ভ্যাকান্সি বাড়ানোর জন্য অবশ্যই কর্মসূচি আছে। সামনের দিনে সেই কর্মসূচিতে আমরা ফুটিয়ে তুলব। আর যে কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী জেলায় জেলায় যাচ্ছেন, যেহেতু আমরা হবু শিক্ষক, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমাদের পরম শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী যে জেলায় যাচ্ছেন, আপনারা সুযোগ পেলে সেখানে ডেপুটেশন দিন। দরকার হয় আমার কাছ থেকে ফোন করবেন, লেখা দেব, বা নিজের থেকে একটা সাদা কাগজে লিখুন যে দিদি শেষ প্রাথমিক শিক্ষক, যে পরম শ্রদ্ধেয়া দিদি শেষ প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল 2014-17 টেট উত্তীর্ণদের নিয়ে 2022 সালে। আমরা 18 সাল থেকে অপেক্ষা করে 2022-এর 11 ডিসেম্বর টেট দিয়েছি। রেজাল্ট 2023 সালের 10 ফেব্রুয়ারি, কিন্তু আমরা এখনো পর্যন্ত নিয়োগ পাইনি। এই মাত্র বিকাশ ভবন শিক্ষা দপ্তর থেকে 13,000 ভ্যাকান্সি দিয়েছে, আর 60,000-এর মতো ফর্ম ফিল আপ হয়েছে। আমাদের আরও 10-15,000 ভ্যাকান্সি দিন দিদি। এটা বলুন আপনারা নিজের জায়গা থেকে। যখন জনসংযোগে যাবেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে তুলে ধরুন। আমরা উত্তরপ্রদেশের কোনো মুখ্যমন্ত্রীকে বলছি না, আমরা বিহারের কোনো মুখ্যমন্ত্রীকে বলছি না, আমরা আসাম ত্রিপুরার কোনো মুখ্যমন্ত্রীকে বলছি না। আমরা বলছি আমাদের রাজ্যের নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী, যাকে আমরা নির্বাচিত করেছি। এটা সিস্টেম। প্রত্যেককে শুভরাত্রি জানাই। এই জায়গাটা তৈরি করুন। 3-4 জন মিলে দিদির কাছে যাওয়ার চেষ্টা করুন, একদম শান্তিপূর্ণভাবে, একজন হবু শিক্ষক রূপে, অশান্তি পরিস্থিতি না তৈরি করে। আপনারা যান, কেউ আপনার জায়গা তৈরি করে দেবেন। একটা কথা বলে দিলাম, আপনাদের জায়গা কেউ তৈরি করে দেবে না। দিদিকে বলুন, আজকে 3 বছর আমরা কিন্তু শত চেষ্টা করেও কিন্তু দেখা করতে পারিনি, কিন্তু দেখা করেছি। কোনো জনসংযোগে গেছে, একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছি। এই সব ক্ষেত্রে হয়, কিন্তু কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ, কোনো এমএলএ এমপি আপনাকে সেই সুযোগ করবে না। বেকার ছেলেকে যোগাযোগ করে দেবে বলুন? কেউ আপনাকে জায়গা তৈরি করে দেবে না। আপনি নিজের জায়গা যেমন জনসংযোগে যান, দিদিকে বলুন, দিদি করে ডাকুন যে আপনার শুভাকাঙ্ক্ষী, আমরা পাশে আছি বলে তো সরকার নির্বাচিত হয়েছে। দিদি, আমাদের এই বিষয়টা একটু ভাবুন। একটু ভাবুন দিদি। এত বছর পর নিয়োগ, নতুনরা আমরা ফ্রেশাররা, আমরা খুব ফ্রেশাররা, আমরা একদম শেষ হয়ে গেছি। নদিয়ায় যাচ্ছেন, কোচবিহারে আছেন, তা আপনারা এই জায়গাগুলো শুধু কলকাতা ওরিয়েন্টেড আন্দোলন করলে হবে না। দিদিকে জানান, কোনো সুযোগে কাউকে বলুন, একটা অ্যাপ্লিকেশন তুলে দিন, দেখুন কাজ হবে। শুধু এপিসি ভবনে আসলেন, পুলিশ ধরপাকড় করলো, তুলে নিয়ে বেরিয়ে গেল থানায়, সারাদিন বসিয়ে রেখে রাত্রে ছাড়লো, সব এই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার কিন্তু ছিনিয়ে আনতে পারবেন না। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যান, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রসেস তৈরি করুন। কোনো আত্মীয় পরিজন থাকলে, যোগাযোগ থাকলে তাদের মাধ্যমে এটা বলার চেষ্টা করুন, হবে। দিদিকে যদি কেউ বলতে পারে, আজকে বারাসাত আন্দোলন হয়েছিল, আজকে বিধানসভা অভিযান হয়েছিল, দিদির কানে গেছিল, জিজ্ঞাসা করেছিল কারা 2022 সালে টেট উত্তীর্ণরা, দীর্ঘ 5 বছর পর পরীক্ষা, তাড়াতাড়ি করে নোটিফিকেশন জারি করে দিল। তো সামনের দিন ভ্যাকান্সিও এইভাবে বাড়তে পারে, কোন মুহূর্তে কি হবে কেউ জানে না। আর ভ্যাকান্সি প্যানেল বের হওয়ার আগে পর্যন্ত সরকার চাইলে, যে আমার শিক্ষক দরকার, সরকার চাইলে 10,000-15,000 ভ্যাকান্সি বাড়াতে পারে। প্যানেল বের হওয়ার আগে পর্যন্ত, যে আমার শিক্ষক দরকার। আমি 5ম শ্রেণী ইনক্লুড করেছি, প্রত্যেকটা স্কুলে শিক্ষক দরকার আমার। আজকেই শিক্ষকের নতুন পদ ইনক্রিজ করতে হবে,
স্যাংশন করতে হবে। এটা একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া সম্ভব নয়। তাই জেলায় জেলায় গেলে কোনো সুযোগ পেলে, জেলায় জেলায় গেলে শান্তিপূর্ণভাবে ভদ্রভাবে মাথা নিচু করে বলুন দিদি বিষয়টা একটু দেখুন। এটুকু বলেই শেষ করলাম। প্রত্যেকে ব্যাপারটা বুঝে নিয়েছেন হবু শিক্ষকরা। সামনের দিনে লড়াই হবে। চেনা অচেনা প্রত্যেকেই ফান্ডিং দিয়ে সাহায্য করুন। কর্মরত শিক্ষকরা যাতে অংশগ্রহণ করতে না পারে আইনি পথে আমরা চেষ্টা করব। এটুকুই বলার। আমরা লাইভটা দেখে এড়িয়ে যাবেন না যে কিউআর কোড শেয়ার করছে, সেখানে আপনাদের সাধ্যমতো ফান্ডিং করুন। দেখুন সব আপডেট পেয়ে যাবেন। আপনারা যারা বোঝার তারা বুঝতে পারছেন ব্যাপারটা কোথায়। আমার লাইভ এখানে অনেকেই দেখছেন, প্রায় 240 জন এখানে লাইভ দেখছেন। অনেক লাইভ বিভিন্ন গ্রুপে শেয়ার হবে, অনেক কাটছাট হবে, অনেক বাজে কথা হবে যারা নিয়োগে অংশগ্রহণ করতে পারছে না বা যাদের বিরুদ্ধে আমরা আইনি পথে গেছি। বাজে কথা হবে, কাটছাট হবে, এগুলো শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু লড়াইয়ের ময়দান থেকে ছাড়ছি না। শুধু একটাই অনুরোধ, ডিএলএড টেট উত্তীর্ণরা আপনারা বুঝুন, আপনারা পাশে থাকুন। শুভরাত্রি প্রত্যেককে।